নমস্কার, নিউজ নাও প্রাইম ডেস্কের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরান সংঘাত তৃতীয় দিনে আরো জটিল আকার নিয়েছে মধ্যপ্রাচ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন রকম সংলাপে স্পষ্ট না করে দিয়েছে ইরান। এদিকে টানা সামরিক হামলা ও পাল্টা আঘাতে যখন গোটা পশ্চিম এশিয়া অস্থির, তখন আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ভারত। একাধিক উপসাগরীয় দেশের নেতাদের সঙ্গে কথা বলে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আরো তীব্র রূপ নিচ্ছে ধীরে ধীরে। আকাশপথে ধারাবাহিক বোমা বর্ষণ, স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র হামলা এবং কূটনৈতিক পাল্টাপাল্টি বক্তব্যে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে রয়েছে গোটা অঞ্চল। সংঘাতের মাঝে মিত্র দেশগুলোর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের এর প্রতি অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত মহাসাগরের কৌশলগত ঘাঁটি ডিয়েগো গার্সিয়া ব্যবহারের অনুমতি প্রথমে বিলম্বিত করে ব্রিটেন। ওয়াশিংটনের পরিকল্পনা ছিল যুদ্ধের প্রথম দিনেই ওই ঘাঁটি থেকে ইরানের উপর আঘাত হানা। তবে 48 ঘন্টা পর ব্রিটেন শর্ত সাপেক্ষে অনুমতি দেয়, শুধুমাত্র ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করার জন্য। এতে সামরিক কৌশল ও মিত্রতার সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। সোমবার মধ্যপ্রাচ্যের 4টি দেশের 6টি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হলেও কোনো প্রাণহানি ঘটেনি বলে জানানো হয়েছে সরকারিভাবে। একই দিনে ভুল বোঝাবুঝির জেরে 3টি মার্কিন যুদ্ধ বিমানকে শত্রু ভেবে আঘাত করে কুয়েত। এদিকে ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তেহরান। সম্ভাব্য পুনরায় সংলাপের খবরে কঠোর প্রতিক্রিয়া জানান তিনি। আল জাজিরার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইতিমধ্যে 1000-এরও বেশি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম 30 ঘন্টায় 2000-এর বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। এ পর্যন্ত 555 জন নিহত ও 700-র বেশি আহতের খবর মিলেছে সরকারিভাবে। একটি ক্ষেপণাস্ত্র একটি স্কুলে আঘাত হানলে 180 জন ছাত্রী নিহত ও 45 জন আহত হয়, যা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে। এদিকে ওমান উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেল ট্যাঙ্কারে বোমাবাহী ড্রোনের আঘাতে নিহত হয়েছেন এক ভারতীয় নাবিক। রাজধানী মাস্কাট এর উপকূলে সংঘটিত এই হামলা আন্তর্জাতিক নৌ পরিবহন নিরাপত্তা নিয়ে তৈরি করেছে নতুন আশঙ্কা। এদিকে সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার নিন্দা জানিয়ে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানান তিনি। এর আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গেও একই বার্তা দেন তিনি। তৃতীয় দিনে পৌঁছে সংঘাতের বিস্তার শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। কূটনৈতিক মেরুকরণ, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি বাজার সবকিছুর উপরেই প্রভাব পড়েছে ইরানের উপর এই আক্রমণ। অবিলম্বে সংলাপ ও যুদ্ধবিরতি না হলে এই সংঘাত বৃহত্তর পশ্চিম এশিয়াকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 13 মার্চ থেকে শুরু হচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন। প্রেক্ষিতে সচিবালয়ে বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক করছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আগামী 13 মার্চ থেকে শুরু হতে চলেছে ত্রিপুরা বিধানসভার 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন। এই অধিবেশনকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর প্রস্তুতি। সোমবার সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকে অংশ নেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন, পর্যটন, খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ সংশ্লিষ্ট দপ্তরগুলির শীর্ষ আধিকারিকেরা। মূলত বিভিন্ন দপ্তরের প্রস্তাবিত আয় ও ব্যয়ের খসড়া নিয়ে বিশদ আলোচনা হয় বৈঠকে। 2025-26 অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দ এবং 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে পর্যালোচনা করা হয়, যেখানে ছিল বিভাগ ভিত্তিক ব্যয়ের অগ্রাধিকার, সম্ভাব্য রাজস্ব সংগ্রহ, চলমান প্রকল্পগুলির আর্থিক প্রয়োজন এবং নতুন প্রকল্প গ্রহণের সম্ভাবনার বিষয়গুলো। প্রতিটি দপ্তরকে বাস্তবসম্মত ব্যয় প্রস্তাব ও উন্নয়নমুখী পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন বলে নিউজ নাওকে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
13তম ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হবে 13ই মার্চ। অধিবেশনের উদ্বোধনী দিনে ভাষণ দেবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সরকারের আগামী বছরের নীতিগত অগ্রাধিকার, উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক দিক নির্দেশ প্রতিফলিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ভাষণে। অধিবেশনের বিস্তারিত সময়সূচি, বাজেট উপস্থাপনের দিনক্ষণ এবং অন্যান্য কার্যতালিকা চূড়ান্ত করা হবে আগামী 6 মার্চ কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে। সাধারণত অধিবেশনের সূচনা দিনেই বাজেট পেশ করা হয়, তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে ওই বৈঠকেই। এই অধিবেশনে 2026-27 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিজেপি নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের এটি তৃতীয় বাজেট, যা রাজ্যের আর্থিক শৃঙ্খলা বজায় রেখে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং পর্যটন সহ বিভিন্ন অগ্রাধিকার খাতে বিনিয়োগের দিক নির্দেশ দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। স্বাভাবিক কারণে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের পাশাপাশি সাধারণ মানুষেরও নজর এখন আসন্ন বাজেট অধিবেশনের দিকে, কারণ এই বাজেটেই আগামী অর্থ বছরে ত্রিপুরার উন্নয়নের রূপরেখা নির্ধারণে পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে দিন দিন বাড়ছে মাদক চক্রের দৌরাত্ম্য। চুরিলাম বাজারে দিন দুপুরে আগ্নেয়াস্ত্রের ঝলকানি, প্রায় 15 লক্ষ টাকার মাদক লুট এবং রক্তাক্ত হামলার ঘটনায় স্পষ্ট হয়েছে কতটা বেপরোয়া হয়ে উঠেছে সংঘবদ্ধ মাদক কারবার। আইন শৃঙ্খলা ও নজরদারি ব্যবস্থাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এই ঘটনা। আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা কি ক্রমশ স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে, না মাদক পাচারের? চরিলাম বাজারে দিন দুপুরে আগ্নেয়াস্ত্রের ঝলকানি ও প্রায় 15 লক্ষ টাকার ফেন্সিডিল লুটের ঘটনায় ফের সামনে চলে এসেছে সেই প্রশ্নই। সোনামুড়ার দিক থেকে একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি করে বিপুল পরিমাণ ফেন্সিডিল বিশালগড় বাইপাস হয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সোমবার দুপুরে। বিশালগড়ের অপর একটি মাদক চক্র বাইপাসের মাঝখানে দুটি গাড়ি দাঁড় করিয়ে করে পথ অবরোধ। প্রথমে গাড়িটি ধাক্কা মেরে পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে সেটিকে আটকানো হয় চরিলাম বাজারে। এরপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে গাড়ি থেকে প্রায় সম্পূর্ণ মাদক লুট করা হয়। গাড়ি চালককে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকান ফেলে যে যার মতো প্রাণ বাঁচাতে ছুটে যান ব্যবসায়ীরা। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বাজার এলাকা। ম্যাক্স আসলো, এটা আগরতলার থেকে আইতে আসলো, এটার ভিতরে মাল আসলো, এটার ভিতরে তোমার এসকোপ আসলো, এই গাড়িটা যাইতে আসলো সোনামুড়া যাইতে আসলো দেখা এটা বাইপাস একটা টমটমরে বাড়ি দিচ্ছে, টমটমটার ভিতরে উপরে ওই জাংলার ফ্লাইওভারের মালটাল আসলো, এটা বাড়ি দিয়ে ফালাই দিয়েছে। আবার সিরাইজলা এই ফার্স্ট গেটের সামনে একটা বাইকুলার বাড়ি দিয়ে আইছে, বাড়ি দিয়ে আইয়া চলিলাম বাজারের দিয়ে ঢুকতে গেছিলো, ঢুকতে গিয়ে আটকাইছে। আমরা সামনে একটা বোলারও আসলো, বোলারোর থেকে 4-5 জন আমরা লগরে নাইমা হ্যাঁ আটকাইছে, আর গাড়ি ঘুরি ভাঙছে, ভাঙ্গা হ্যাঁ গলার ভিতরে গাই দিছে। গাই দেওয়ানোর পরে তারা গেছে, আমি পরে গাড়িটা চাইতে আসলাম, আমারে তারা কোন রাখছে। আমি শুধু এই যে আয়নার গ্লাসটা আসলো, এটার ভিতরে খালি ভাঙছে, আমি এর দূরে করছি। আর বাকি যে বুলারোটার থেকে নামছে, নামানোর পরে হ্যাঁ গাড়ির থেকে পিছন থেকে চাকু টাকু নামাইছে, নামায় হ্যাঁ প্রচন্ড মাত দূর করছে। গাড়িটা নাম রয়েছে তুষার দেবনাথ, আর বাড়ি সম্ভবত নামবাজার, কিন্তু বাবার নামটা কইতে পারি না। তুই কে রেছোস? আমার লয়ে আইছে এদিকে খবর পেয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর সহ বিশালগড় থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। তবে তার আগেই কাজ শেষ করে চম্পট দেয় অধিকাংশ অভিযুক্ত। পালানোর সময় এক দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তার নাম সুমিত সাহা, বাড়ি বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকায়। পুলিশ একটি গাড়ি উদ্ধার করে এবং থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ধৃতকে। না না আমার কথাটা এটা বাজার দিয়ে ঢুকলো নইলে দাদা, গাড়িটা বাজার দিয়ে যাইলো সবসময় মাল দেবো, এই খবরটা দিছে
এই তোমরা সোহেলাম দাদা মাল দেবে খবরটা দিছে কেন ভাই, ভাই, স্যার, মাল দেওয়া কিন্তু খবরটা তুমি দিয়েছো কেন দেবো আকাশ দাস মনে হয়। কিন্তু আকাশ হ্যাঁ ফোন টোন করতো আমরা লগে ফোন নাম্বারটা কো আমার মোবাইল ওই হ্যাঁ তোর মোবাইলের নাম্বারটা আছে নি আছে। সবার নাম্বারটা আছে নি আমার মোবাইলটা লয়ে গেছে গা। তোমার নাম কি? আমার নাম শুভেচ্ছা বাড়ি কোন জায়গায় তোমার? জাঙ্গালিয়া। বাবার নাম? বেশি দিন ধরে না আজকে আমার মাসে ইনকাম কত টোটাল তোমার 2 নম্বরই করে? বেশি না 20-25 কতদিন ধরে আছো এই লাইনে? আমার কেউ দিন আগে শরীর ভালো আসছো না, আমি 1-1.5 মাসই যাইছি। দিনের আলোয় বিশালগড় বাইপাস দিয়ে বিপুল পরিমাণ মাদক পরিবহন কিভাবে সম্ভব হচ্ছে তা জানা নেই সাধারণ মানুষের। ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের উপস্থিতি সত্ত্বেও কেন সন্দেহজনক গাড়িটি আটকানো হয়নি? মাদক চক্রের সক্রিয়তা, গ্যাং ভিত্তিক দখলদারি এবং প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার সব মিলিয়ে রাজ্যে মাদক পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করছেন তথ্যবিজ্ঞদের একাংশ। বিশেষজ্ঞ মহলের মতে সীমান্ত পথে মাদক প্রবেশ ও আন্তঃজেলা চক্রের দৌরাত্ম্য রুখতে গোয়েন্দা নজরদারি ও চেকিং ব্যবস্থাকে আরও জোরদার করা জরুরি। অন্যথায় বিচ্ছিন্ন ঘটনা নয়, এ ধরনের সংঘবদ্ধ অপরাধ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে রাজ্যের আইনশৃঙ্খলার জন্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার অভিযোগকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র হচ্ছে উত্তেজনা। এই প্রেক্ষাপটে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই যুদ্ধ শুধু মানবিক বিপর্যয় ডেকে আনছে না, বরং কেন্দ্রের অবস্থানে ভারতের অর্থনীতি ও পররাষ্ট্রনীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ করে কংগ্রেস। আন্তর্জাতিক রাজনীতির অস্থির আবহে ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার অভিযোগ ঘিরে ক্রমশ বাড়ছে উদ্বেগ। এ প্রেক্ষাপটে পোস্ট অফিস চৌমুহনী প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে দল। অবৈধ পারমাণবিক অস্ত্র ভান্ডারের অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর আক্রমণ চালিয়েছে। এই সামরিক পদক্ষেপের জেরে বহু সাধারণ নাগরিকের প্রাণহানি ঘটেছে। এখনো পর্যন্ত প্রায় 250 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের গড় আয়ু 5 থেকে 6 বছর। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হবার পরই এই ধরনের আগ্রাসন বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছে কংগ্রেস। কোন সামরিক ক্ষেত্র যেখানে শিশুদের স্কুল বোমা মেরে ধ্বংস করে দেওয়া হলো, এখন পর্যন্ত 2.5 শতাধিক শিশুর মৃতদেহ খুঁজে বের করা গেছে, যাদের গড় বয়স হচ্ছে 5 থেকে 6 বছর। এরা কোন সামরিক ক্ষেত্রে ছিল? সেই প্রশ্ন উঠাটা স্বাভাবিক, আমাদের কাছে স্বাভাবিক। আজকে এই ইরানে আক্রমণের ফলে আমেরিকা, ইসরায়েল তাদের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে এই সময়ে, বিশেষ করে ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর থেকে এটা প্রবণতা বেড়েছে। এই সংঘাতের প্রভাব কেবল পশ্চিম এশিয়াতেই সীমাবদ্ধ থাকবে না। ইরানের জলপথ বা তেল রপ্তানি ব্যাহত হলে ভারতে জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির ওপর তার সরাসরি প্রভাব পড়তে পারে। আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে মূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হবে বলেও মত প্রকাশ করেন বক্তারা। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে কংগ্রেস। আজকে ওই ইরানের গুরুত্বপূর্ণ যে পথ, জলপথ, সেই জলপথ বন্ধ হয়ে যাওয়ার ফলে আজকের দিনে আমাদের দেশে পেট্রোলের দাম বেড়ে গেছে। আর এ যদি বজায় থাকে, নাগালের বাইরে চলে যাবে, সংকটগ্রস্ত হয়ে পড়ে যাবে আমাদের দেশের অর্থনীতি, মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন পর্যন্ত ভারত সরকারের হাস্য একেবারেই দুর্বল। অতীতে কোন সরকার, এমনকি অটল বিহারী বাজপেয়ীও এত দুর্বল ভাষ্য দেয়নি। আমি শ্রীমতী গান্ধী, পণ্ডিত নেহেরু, ওই রাজীব গান্ধী, আমাদের ডক্টর মনমোহন সিং, ওনাদের কথা বলতে চাই না। আমি তাদের দলের এই অটলজির ভাষ্য এতটা দুর্বল ছিল না। এর পেছনে দুটো কারণ আমরা জানি।
একটা হচ্ছে অ্যাকশন ফাইট। ইরানের ওপর চাপিয়ে দেওয়া এই যুদ্ধের প্রতি কেন্দ্রের প্রতিক্রিয়া ভারতের ঐতিহ্যগত মূল্যবোধ, কূটনৈতিক নীতি ও কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। একই সঙ্গে নয়াদিল্লির পররাষ্ট্রনীতির সারবস্তু ও উপস্থাপনা উভয় ক্ষেত্রেই ভারতকে চরম মূল্য দিতে হচ্ছে বলেও অভিযোগ করে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন বিদ্যুৎ সরবরাহ কোড 2011 এর তৃতীয় সংশোধনী জারি করার পর রাজ্যে বিদ্যুৎ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে আলোচনা। নতুন নিয়মে সংযোগ ও পরিষেবা চার্জ ও বিভিন্ন প্রক্রিয়াগত পরিবর্তন স্পষ্ট করার কারণে অতিরিক্ত আর্থিক চাপ পড়তে পারে বলে আশঙ্কা সাধারণ গ্রাহকদের। যদিও কমিশনের দাবি এই পদক্ষেপে বিদ্যুৎ পরিষেবাকে আরো স্বচ্ছ ও আধুনিক করবে, তবু সম্ভাব্য বিল বৃদ্ধি ইস্যুই এখন আলোচনার কেন্দ্রে। বিদ্যুৎ সরবরাহ কোড 2011 তৃতীয় সংশোধনী জারি করেছে ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। এরপর থেকেই বিদ্যুৎ বিল বৃদ্ধির আশঙ্কা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্যে। নতুন সংশোধনীতে একাধিক প্রশাসনিক ও প্রক্রিয়াগত পরিবর্তনের পাশাপাশি সংযোগ সংক্রান্ত পরিষেবা চার্জ আরোপের বিধান স্পষ্ট করায় ভবিষ্যতে গ্রাহকদের আর্থিক চাপ বাড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কমিশনের দাবি, সংশোধনের লক্ষ্য হল বিদ্যুৎ পরিষেবাকে আরও স্বচ্ছ, দ্রুত ও গ্রাহক বান্ধব করে তোলা এবং কেন্দ্রের ইজ অফ লিভিং নির্দেশিকা কার্যকর করা। পাশাপাশি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড এবং ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি উত্থাপিত বিভিন্ন পরিচালনাগত ও নিয়ন্ত্রক প্রয়োজনীয়তাও অন্তর্ভুক্ত হয়েছে এই সংশোধনীতে। সংশোধিত নিয়ম অনুযায়ী বিদ্যুতায়িত এলাকায় 150 কিলোওয়াট পর্যন্ত অনুমোদিত বা চুক্তিবদ্ধ লোডের ক্ষেত্রে গ্রাহকদের নতুন সংযোগের জন্য দিতে হবে পরিষেবা চার্জ। লোডের পরিমাণ, গ্রাহক শ্রেণী এবং গড় সংযোগ ব্যয়ের ভিত্তিতে সংযোগ চার্জ নির্ধারণ করবে ডিসকম। আবেদন করার সময় পরিশোধ করতে হবে এই অর্থ। বিশেষজ্ঞদের মতে সংযোগ ব্যয় নির্ধারণের এই পদ্ধতি ভবিষ্যতে নতুন গ্রাহক বা লোড বৃদ্ধি করতে ইচ্ছুক গ্রাহকদের উপর চাপাতে পারে অতিরিক্ত আর্থিক বোঝা। নতুন সংযোগের আবেদন পাওয়ার পর গ্রাহকের প্রাঙ্গণ পরিদর্শনের সময় নির্ধারণ করে তা জানাতে হবে ডিসকমকে। তবে 150 কিলোওয়াট পর্যন্ত লোডের ক্ষেত্রে প্রয়োজন হবে না আলাদা ফিল্ড সংযোগের। চাহিদাপত্র অর্থাৎ ডিমান্ড নোট জারির ক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমা। প্রথম শ্রেণীর শহর ও শহরাঞ্চলে উচ্চ ভোল্টেজ সংযোগের জন্য 15 কার্য দিবসের মধ্যে পেশ করতে হবে ডিমান্ড নোট। গ্রামাঞ্চলে এইচটি সংযোগের জন্য 20 কার্য দিবসের মধ্যে পেশ করতে হবে চাহিদাপত্র। অতিরিক্ত উচ্চ টেনশন সংযোগের জন্য সব এলাকায় 30 কার্য দিবসের মধ্যে পেশ করতে হবে চাহিদাপত্র। নির্দিষ্ট সময়সীমার মধ্যে চাহিদাপত্র পেশ না করা হলে গুনতে হবে মাশুল। সংশোধনীতে আবেদনকারীদের নির্দিষ্ট কিছু সংযোগ সংক্রান্ত কাজ নিজ খরচে সম্পন্ন করার সুযোগ রাখা হয়েছে, তবে তা করতে হবে ডিসকমের অনুমোদিত কর্মকর্তার তত্ত্বাবধানে। অনুমোদিত ঠিকাদার ও মানসম্মত উপকরণ ব্যবহার বাধ্যতামূলক এবং প্রয়োজনীয় সনদ জমা দিতে হবে। এতে প্রাথমিক ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা গ্রাহকদের। অস্থায়ী বিদ্যুৎ সংযোগ নির্দিষ্ট সময়ের জন্য মঞ্জুর করা হবে। নির্ধারিত সময়ের বাইরে বিদ্যুৎ ব্যবহার করতে হবে। মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে হবে নতুন করে। যদিও কমিশনের বক্তব্য এই সংশোধনীগুলির পরিষেবার মান উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করবে, তবুও সাধারণ গ্রাহকদের একাংশের আশঙ্কা পরিষেবা চার্জ ও সংযোগ ব্যয়ের নতুন কাঠামো কার্যকর হলে সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে বিদ্যুৎ ব্যয়। বাস্তব প্রয়োগে এই সংশোধনীগুলি গ্রাহকদের জন্য কতটা সুফল বয়ে আনে এবং এর ফলে কতটা আর্থিক প্রভাব পড়ে গ্রাহকদের উপর তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে স্পষ্ট হয়ে উঠেছে প্রশাসনিক শৈথিল্যের চিত্র। মেলাঘড়ের দশরথ বাড়ি এডিসি ভিলেজের মধুতরণ পাড়ায় গত 4 মাস ধরে একজন শিক্ষিকাকে দিয়ে 2টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনার ঘটনা তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে স্থানীয়ভাবে। শিক্ষক সংকট ও নিয়োগ প্রক্রিয়ার জটিলতায় প্রাথমিক স্তরের শিশুদের পাঠদান ও পুষ্টি পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে মেলাঘড়ে। মেলাঘড় থানার দশরথ বাড়ি এডিসি ভিলেজের মধুচরণ পাড়ায় দীর্ঘ 4 মাস ধরে এক অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, যেখানে 2টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনা করছেন একজন শিক্ষিকা। মধুচরণ পাড়ার প্রায় 1 কিলোমিটারের মধ্যে 2টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র অবস্থিত, একটি মধুচরণ পাড়ায় এবং অন্যটি পালপাড়ায়।
কিন্তু সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের গাফিলতির জেরে বঙ্কবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত 4 মাস ধরে কোনো নিয়মিত শিক্ষিকা নেই বলে জানিয়েছেন এলাকাবাসী। ফলে কার্যত শিক্ষক শূন্য অবস্থায় চলছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। এই পরিস্থিতিতে পালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা পুষ্প রানী দেবনাথকে অস্থায়ীভাবে 2 কেন্দ্রের দায়িত্ব দেয় মেলাঘর সিডিপিও অফিস। কিন্তু বাস্তবে একজন শিক্ষিকার পক্ষে প্রতিদিন 2টি আলাদা কেন্দ্রে সমানভাবে পাঠদান ও প্রশাসনিক দায়িত্ব পালন করা হয়ে উঠছে প্রায় অসম্ভব। ফলে যা হবার হচ্ছেও তাই। 2 কেন্দ্রেরই ক্ষুদে শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা ও পুষ্টি সংক্রান্ত পরিষেবায় ঘটছে ব্যাঘাত। শিশুদের নিয়মিত পাঠদান, উপস্থিতি, তদারকি এবং অন্যান্য কাজকর্মে দেখা যাচ্ছে অনিয়ম। আমার নাম পুষ্পা রানী দেবনাথ। এই স্কুলটার কি নাম? পালপাড়া অঙ্গনারী কেন্দ্র। শুনছি আপনি যে দিদিমণি হিসেবে একজন এই স্কুলের দিদিমণি, কিন্তু আপনি 2টা স্কুল চালাচ্ছেন, ব্যাপার কি? আমার অফিস থেকে অর্ডার দিয়ে দিচ্ছে এবং অফিস কপি দিয়ে দিচ্ছে, হেল্পারও দিচ্ছে, বঙ্কবাড়ি হেল্পারও দিচ্ছে, আর বেগম আর মহারানী দেববর্মারও চিঠি দিচ্ছে, আমারও দিচ্ছে, অফিস থেকে ডাকাইছে, ডাকানোর পরে দিচ্ছে, পরে কইছে এখন আবার তো চালান, এরপরে যে সময় দিদিমণি নিয়োগ করে তখন আমনে ভাত। কত মাস ধরে চালাচ্ছেন 2টা স্কুল? আমি ডিসেম্বরের 9 তারিখ জয়েন দিচ্ছি। তো আপনি একটা স্কুল পরিচালনা করে আরেকটা স্কুল চালাতে আপনার ব্যাঘাত হয় না? হ্যাঁ, আমার খুব কষ্ট হয়, কারণ সরকার থেকে চাল না দেয়, শুধু চাল ডালে না দেয়। দুনো স্কুলে একই তো, ডিম 6 টাকা 25 পয়সা করে আনুমান। না না, খাওয়া খাদ্যটা বাদেন, কিন্তু শিক্ষা ব্যবস্থার কি ব্যবস্থা? শিক্ষা ব্যবস্থা আমার কষ্ট হয়, সপ্তাহ 6 দিনের মধ্যে একদিন আজকে সোমবার, কালকা দুলের বন্ধ, যাইতাম না, এরপর বুধবার আবার বঙ্কবাড়ি যাবো এই ডিম লইয়া, এরপরে আবার বৃহস্পতিবারে দিকে থাকুম, আবার শুক্রবারে যাবো, আবার শনিবারে দিকে থাকুম, কিন্তু বেতন নাই, বিনা বেতনে। বিনা বেতনে? বিনা বেতনে আমার। এখন আপনি কি চাইতেছেন? আমি কি চাবো, দিদিমণি একটা নেই তাড়াতাড়ি, আমি একটু আমার কষ্ট হয়, আমার বাড়ি বরপাতর থেকে হাঁটতে হাঁটতে বঙ্কবাড়ি যাবো, আর সব দিন তো ছেলে বাড়ি থাকে না, যেদিন বাড়ি থাকে দিন তো ভাগ্যে নিয়ে দেয়, আমি হাঁটতে একটুই যাওয়ার লাগে। এদিকে সংশ্লিষ্ট দপ্তরের তরফে স্থায়ী নিয়োগ বা বিকল্প ব্যবস্থা গ্রহণের তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে বঙ্কবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্থায়ী শিক্ষিকা নিয়োগ করে সেই অচলাবস্থার অবসান ঘটাতে হবে, নচেত প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা তাঁদের। আপনি কি হেল্পার? তো আপনার স্কুলের দিদিমণি কো? আমার 3 দিন গেছে। কোন দিন শিখেছে? গেছে আজকে 3 মাস। তো এখন স্কুল কিভাবে চলে দিদিমণি ছাড়া? আরেকটা দিদিমণি আই, একদিনে ডিগ্রি করে, একদিন ওই পার্লার গিলে করে। মানে দিদিমণি একজন, মানে এই 2টা সেন্টার চালাইতেছে? 2টা সেন্টার চালা। তো আপনি কি চাইতেছেন এই মুহূর্তে? আমি চাইতেছি আমার লগে আরেকজন ওয়ার্কার নিয়োগ হোক, মানে খুব শীঘ্র যাতে নিয়োগ হোক। কিরকম স্টুডেন্ট আছে কতজন এই স্কুলে জানেন নি? জানি। কতজন আছে? 10 জন। 10 জন? হ্যাঁ। আর মারা নেও না বেশি, 29 জন। তো এতে আপনাদের সমস্যা হইতেছে না? সমস্যা তো হয়। এইভাবে কোনো কাগজপত্র জমা পড়ছেনি? আমি সঠিক শুনছি না, কইছে 26 তারিখ পর্যন্ত 23 বলে জমা নিতে আছে। তো আমি তো তারাই দিয়ে শুনছি দিব, দিছে না দিচ্ছে গেছি না, আমি পরশু দিন শনিবারে আজ গেছি, তোমরা কাগজপত্র জমা দিছে, কোন আগো দিচ্ছি না আমরা না, 26 তারিখ পর্যন্ত ডেট, সবাই তো অবশ্যই কাগজপত্র নিতে আছে দনা দিয়ে। এই ঘটনা কেবল একটি এলাকার সমস্যা নয়, এটি রাজ্যের গ্রামীণ ও এডিসি এলাকায় অঙ্গনওয়াড়ি ব্যবস্থাপনার কাঠামোগত দুর্বলতার ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। মানব সম্পদ পরিকল্পনা, শূন্য পদ দ্রুত পূরণ, বিকল্প প্যানেল প্রস্তুত রাখা, এসব বিষয়ে সুসংহত নীতি না থাকলে একই সমস্যা ভবিষ্যতেও দেখা দিতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। টেট 2 উত্তীর্ণ প্রার্থীদের একযোগে নিয়োগের দাবিতে আবারও শিক্ষা ভবনে গেলেন চাকুরি প্রত্যাশীরা। নিয়োগের সীমিত বিজ্ঞপ্তি ও বিপুল শূন্য পদের প্রেক্ষিতে ক্ষোভ উগরে দিলেন চাকুরি প্রত্যাশীরা। এক্ষেত্রে টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। সোমবার শিক্ষা ভবনে গিয়ে টিআরবিটি চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে সাক্ষাৎ করেন 2024 সালে টেট 2 উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। তাদের একটাই সুনির্দিষ্ট দাবি, একসঙ্গে ও দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীদের।
আন্দোলনকারীদের অভিযোগ, সম্প্রতি শিক্ষা দপ্তরের তরফে টেট 1 এর জন্য 1033টি এবং টেট 2 এর জন্য 1020টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কিন্তু টেট 1 পরীক্ষায় প্রায় 1400 জন প্রার্থী উত্তীর্ণ হওয়ায় অন্তত 400 জনের বেশি সফল পরীক্ষার্থী নিয়োগের বাইরে থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একইভাবে টেট 2তেও 45,000 পরীক্ষার্থীর মধ্যে 1488 জন উত্তীর্ণ হলেও ঘোষিত শূন্য পদের সংখ্যা তুলনামূলকভাবে কম। চাকরি প্রত্যাশীদের দাবি, তথ্যের অধিকার আইনের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে 4000-এর বেশি শিক্ষক পদ শূন্য রয়েছে। সেক্ষেত্রে ধাপে ধাপে সীমিত নিয়োগের পরিবর্তে একযোগে পূর্ণাঙ্গ নিয়োগ প্রক্রিয়া চালু করা উচিত। এখানে 2024-25 ট্যাট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা সবাই একত্রিত হয়েছি, কারণ গত 21শে ফেব্রুয়ারি টিআরবিটি থেকে ট্যাট 2তে 1020টি ভ্যাকেন্ট পোস্টে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করে। যেখানে দেখা গেছে আমরা ট্যাট 2 কোয়ালিফাইড 1488 জনের মধ্যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনে ওই 1020টি ভ্যাকেন্ট পোস্টের মধ্যে মাত্র প্রায় 750 জনের মতো ক্যান্ডিডেট চাকরি পাবে। বাকি প্রায় 738 জনের মতো ট্যাট 2 যোগ্য ক্যান্ডিডেট এই নোটিফিকেশন অনুযায়ী চাকরি পাওয়া থেকে বঞ্চিত থাকবে। আমাদের এটাই বক্তব্য যে আরটিআই তথ্য অনুসারে 4000-এর উপর ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও কেন আমাদের সকল ট্যাট 2 কোয়ালিফাইড 1488 জনকে একত্রে নিয়োগ করা হচ্ছে না। আমরা আমাদের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক স্যারের কাছে এটাই আবেদন রাখছি যে ট্যাট 2তে শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করে পুনরায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে আমাদের সকল ট্যাট 2 কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের যেন অতি শীঘ্রই একত্রে নিয়োগের একটা সুযোগ করে দেওয়া। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা ন্যায়সঙ্গত নয়। সাক্ষাৎকালে তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন টিআরবিটি চেয়ারম্যান এবং বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেন বলে জানান আন্দোলনকারীরা। এক্ষেত্রে টেট উত্তীর্ণদের একসাথে নিয়োগের দাবিতে রাজ্য সরকারের উদ্দেশ্যেও আবেদন রাখেন চাকরি প্রত্যাশীরা। যে বর্তমান সময় সরকার যেভাবে সব দিক থেকে ইনফ্রাস্ট্রাকচার বলুন, রাজ্যের স্বাস্থ্য কাঠামো সব দিকে যেমন পার ক্যাপিটা ডেভেলপমেন্ট হচ্ছে, এমনভাবে শিক্ষক স্বল্পতা খুব তাড়াতাড়ি নিরসন হবে, কারণ আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে দৃঢ় বিশ্বাসী এই ব্যাপারে এবং আজকে দপ্তরের কাছেও আমরা এই জিনিসটাই মানে তুলে ধরেছি। বাকিটা সরকারের থেকে আমরা মানে বিশ্বাস করি যে এই জিনিসটা খুব তাড়াতাড়ি সমাধান হবে। আপনাদের সংখ্যায় কতজন আছে? আমরা টোটাল 1488, 45,000-এর মধ্যে আমরা জাস্ট পাস করেছি। মানে ভারতবর্ষে কোনো রাজ্যে এমন হয় না যে এত কম সংখ্যক পাস করে, এবং এটা রতনলাল স্যার নিজে বলেন যে টেট পরীক্ষাটা মানে কতটুকু কঠিন। তো আমরা এখানে পাস করি, তাই ডিজার্ভ করি, তাই এসেছি। এটাই স্যার, এটাই বলার ছিল। রাজ্যে বর্তমানে জারি রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। স্বচ্ছ নীতির মাধ্যমে জাতীয় মান অনুযায়ী ছাত্র শিক্ষক অনুপাত উন্নত করার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রাজ্য সরকার। শিক্ষা ক্ষেত্রে শূন্য পদ পূরণ এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ এই দুই ইস্যু সাময়িক বিতর্ক বলে জানিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।